এটা একটা বিশাল নদী, যমুনা নদীর একটি শাখা, লৌহজং নামে পরিচিত। সেটা সেই যমুনা থেকে জোগাড়চর ওই দিক দিয়ে মগরা, তারপর হাতিয়া, এই অনেক মোটামুটি 20-30টা গ্রাম প্রবাহিত হয়ে একদম এলাঙ্গার এই দিক দিয়ে, পল্লীর ওই দিক দিয়ে আবার বিশাল মোটামুটি 2-1 দিন লাগবে এই নদী যদি আমরা যমুনা থেকে যাই অতিক্রম করতে। দেখেন কত বিশাল এই নদী থেকে। হঠাৎ আমার একটা প্রশ্ন জাগলো, অ্যাজ লাইক অ্যাজ দিস রিভার অ্যাজ হিউম্যান লাইফ, বিশাল এবার শুধু চলতেই আছে এবার চাপেই যাবে। আমরা যদি বৈশাখ জ্যৈষ্ঠর দিকে তাকাই, এখানে কোনো পানি নেই, সামান্য একটু পানি থাকে, আস্তে আস্তে পানি বাড়ে। ঠিক একজন মানুষ যেমন জন্ম নেয়, তারপরে অসহায় তার পিতা মাতা বা আত্মীয় স্বজন বা অন্যের দ্বারা লালিত পালিত হয়ে 15, 20, 25, 30 পর্যন্ত যায়। তারপরে তার ভোরা যৌবন, পৃথিবীকে কিছু দেওয়ার বা তার দেশকে কিছু দেওয়ার, তার আত্মীয় স্বজনকে দেওয়ার একটা বয়স হয়। অর্থাৎ আমরা যদি আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ পর্যন্ত দেখি, অর্থাৎ আমাদের 30, 40, 50, 60 বা 70 পর্যন্ত দেখি এই নদীর ধারায়, একটা মাসের হিসাব, আমাদের দশকের সাথে বা যুগের সাথে হিসাব যদি দেখি, ঠিক একই ভাব। এই 3-4 যুগ মানুষকে বা দেশকে, পৃথিবীকে দিয়ে যায়। অনেকে তার চেয়ে একটু বেশি দেয় এবং মরার পরেও হাজার হাজার বছর দিয়ে যায়। যেমন বিজ্ঞানীরা, বিশেষ লেখক, তারপর প্রযুক্তিবিদরা, আর অনেকেই আছে নাম না জানা। নদীটাও তাই, যখন ভরা যৌবন থাকে তখন নদীতে নৌকা, ডিঙ্গি, ছোট ছোট জাহাজের মতো এবং বড় বড় নৌকা প্রবাহিত হয়। মানুষ এপার থেকে ওপারে যায়, মাঝি জেলেরা ঘন্টার পর ঘন্টা, রাত দিন মাছ ধরে। আবার যখন পানি ফুরিয়ে যায়, অর্থাৎ নদী নিঃস্ব হয়ে যায় মানুষের মতো 70, 80, 90 বা 100, তখন আবার একদম নিঃস্ব হয়ে যায়, কেউ থাকে না তার ধারে। রাতের পর রাত, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, দিনের শুধু এইভাবে একা নীরবে থেকে যায়। আমারও মনে হয় আমি যে মানুষ, আমারও জীবন ঠিক তেমনই, বা আপনাদের জীবনও ঠিক তেমনই। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস। একটা সময় ব্রণ হিসেবে ছিলাম মায়ের পেটে, পৃথিবীতে আসলাম, অনেকদিন পর্যন্ত তারা লালন পালন করলো। এখন যৌবনে এসেছি পৃথিবীতে কিছু দেওয়ার জন্য, জানি না কতটুকু দিতে পারতেছি। আবার একটা সময় যদি বেঁচে থাকি, অন্যান্য দিকে তাকাই, যখন যারা বয়স্ক 60 মানুষ, তারা ছোট শিশুদের মতো, তাদের খাওয়াই দিতে হয়, প্রস্রাব পায়খানা করে বলতে পারে না, যেখানে ইচ্ছে সেখানেই প্রস্রাব পায়খানা করে। কিন্তু আমার শেষ উপলব্ধি হলো, যারাই যৌবনে পদার্পণ করেছে তারা এই সমাজে কিছু না কিছু দিয়ে গেছে। এই জন্য হলো আমাদের এই পৃথিবীর মানুষের উচিত, যারা যৌবনে পদার্পণ করবে বা যাদের বয়স 60-এর নিচে, তারা তাদের জন্য কিছু করার। কারণ মানুষ কতদিনে বেঁচে থাকবে এটার গ্যারান্টি নেই, এই কথা সত্য, কিন্তু তারপর আশা নিয়ে বেঁচে থাকে, অনেক দিন বেঁচে থাকবে, এটাই তাদের প্রত্যাশা, যে আমরা বিশাল অনেক দিন বেঁচে থাকবো, যে কোনো সময় মারা যেতে পারি আমরা, এটা সত্য। কিন্তু তারপরেও তারা আশা করে যে আমি অনেক দিন বেঁচে থাকবো। এই জন্য যারা যৌবনে পদার্পণ করবে বা যাদের অনেক অধিকার আছে, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে বা হয়েছে, যারা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের প্রদান বা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন, তারা এই সমাজের মানুষের মতো, আমরা যারা আছি তাদের অনেকেই অসহায়, বৃদ্ধ বয়সে, তাদের জন্য কিছু করা উচিত। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় কিছু করা উচিত। সেখান থেকে তাদের এই যৌবনের যে 30-40টা বছর আমাদেরকে এই সমাজে দিয়ে গেল, এই সমাজের প্রতিদান স্বরূপ সরকারি চাকরি যেমন তাদেরকে ভাতা দেয়,
আমাদের সমাজের কিছু এইভাবে করা উচিত। একজন কৃষকও কিন্তু এই সমাজে অনেক বড় অবদান রাখে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, বন্যারাও কিন্তু রাখে। সেজন্য তাদের কিছু দেওয়া উচিত আমাদের, বা করা উচিত। জানি না আমি পারবো কিনা, তবে আমার আশা যে কোনোদিন যদি আমি আমার কথাগুলো মানুষকে খাওয়াতে পারি, মানে অন্যের হাজার হাজার মানুষের সামনে কথা বলতে পারি, তাদেরকে বলবো যে যে ছেলে বা মেয়েই হোক, তারা 20-এর পরে থেকে যে আমাদের সমাজে অবদান রেখে দীর্ঘ সময় রেখে যায়, শেষ মুহূর্তে শিশুদের মতো শিশুদের স্মৃতি অসহায় হয়ে যায়। একটি 5 বছরের শিশু যতটুকু বুঝে সে ততটুকু বুঝে না, তাকে বোঝানো যায় না, তার মেমোরি মনে হয় ফিল আপ হয়ে যায়। আমরা যেমন মাঝে মাঝে দেখি বিনোদনের যান্ত্রিক গাড়িগুলো হঠাৎ করে নষ্ট হয়ে যায়, তাদেরও মনে হয় এভাবে নষ্ট হয়ে যায়। আমারও হয়তো বা হবে ভবিষ্যতে, আমি যতদিন বেঁচে থাকবো জানি না, বা হাজার হাজার মানুষ, লাখ লাখ কোটি কোটি মানুষের এমন হয়েছে। আমাদের এটা উচিত তাদের জন্য কিছু করা। মিনিমাম তারা জানি যতদিন বেঁচে থাকবে কোন একটা জায়গায় 3 বেলা 3 মুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। এটা আমাদের সরকার করতেছে, ভবিষ্যতেও করবে জানি, কিন্তু আমরা তো একটি অনুন্নয়নশীল বা উন্নয়নশীল একটি দেশ হতে যাচ্ছি। এত মানুষ, এদেরকে সার্বিকভাবে ইচ্ছা করলেও তারা করতে পারতেছে না। আমাদের সকল মানুষেরই এই দিকে যাদের অবদান রাখার সামর্থ্য রয়েছে, বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে, বুদ্ধির দিক দিয়ে, বা অবকাঠামোর দিক দিয়ে, তাদের এগিয়ে আসা উচিত। সারা বাংলাদেশে যে কোনো জায়গায় এগিয়ে আসা উচিত। সেটা কেন্দ্র থেকে আস্তে আস্তে আঞ্চলিকভাবে উপজেলা বা ইউনিয়ন পর্যন্ত আসা উচিত। একটা নির্দিষ্ট জায়গায়, সেটা বিল্ডিং হতে পারে বা এমনি নির্দিষ্ট একটা জায়গা হতে পারে, জায়গায় এই মুরব্বিদেরকে যারা দেখাশোনা করে না, বা তাদের ছেলেমেয়েরা যদি একটু দারিদ্র্য থাকে, তারা নিজেরাই চলতে পারে না, মাঝে মাঝে ভাবি তাদের সন্তান সন্ততি হয়ে যায়। আমাদের দাবি বা অধিকার, কর্তব্যবোধ সবই আছে, কিন্তু অর্থের উপরে যখন চাপ পড়ে তখন এগুলো সব কিছু আমরা ভুলে যাই, কারণ অর্থের কাজ মুখ দিয়ে হয় না। সুতরাং আমি সকলকেই অনুরোধ জানাবো, যাদের সামর্থ্য হবে ভবিষ্যতে বা হচ্ছে, তারা অবশ্যই আমাদের সরকারকে এই দেশের শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং খাদ্য নিরাপত্তা, চিকিৎসা নিরাপত্তার ক্ষেত্রে যাদের অবদান রাখার রয়েছে, শিক্ষার ক্ষেত্রে অবদান রাখার সুযোগ দিয়েছে আল্লাহ পাক, মহান রব্বুল আলামিন, তারা যেন এগিয়ে এসে এই দেশের প্রতিটা ক্ষেত্রে পরামর্শ, অর্থ বা অন্য অন্য জিনিস দিয়ে, যে জিনিস আমাদের সমাজের বা দেশের কাজে লাগবে, তাদের যেন একটু হলেও উপকার করে। এই নদীর সাথে তুলনা করলাম এই জন্যেই যে দেখুন, নদী যখন শুকিয়ে যায় তখন কোনো কাজে আসে না, কিন্তু মাঝখানে যখন বড় যৌবন আসে, সেটা কোরআনের আয়াতে যেমন আছে যে তুমি কি দেখো না জলাধার, বিশাল বিশাল জলাধার, সমুদ্র, এগুলোতে তোমরা তোমাদের জাহাজ বা অন্যান্য জিনিস পণ্য কীভাবে নিয়ে আসো, কত উপকার হয়। এই আকাশপথে বা এই যোগাযোগ পথে অনেক টাকা বেশি খরচ হইতো কতগুলো জিনিস নিতে, কিন্তু নির্দ্বিধায় কিছু কিছু সময় আমি ভাবি যে আমরা যদি যমুনা চর থেকে স্রোতের ধারে একটা কিছু ছেড়ে দিই, সময় একটু বেশি লাগবে কিন্তু চলে যাবে, কিন্তু বিনা দ্বিধায় একদম সে হাজার হাজার মাইল, শত শত মাইল দূরে চলে যাবে। আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছে, বা বাতাসের মাধ্যমে উজান ভাটি সিস্টেম করে দিয়েছে, চন্দ্রের আকর্ষণে জোয়ার ভাটা দিয়ে দিয়েছে, এতেও অনেক উপকার হয়েছে। এটা কিন্তু বিনা দ্বিধায় একটা প্রাকৃতিক উৎস, নবায়ন শক্তি, এগুলো কাজে লাগালে বিদ্যুৎ উৎপাদন করা যায়। বা এদিক দিয়ে যদি টারবাইন প্রযুক্তিগতভাবে চীন বা জাপান বা জার্মানি এদের মতো করা যায়, তাহলে এখানে উন্নতি হবে। অথবা আমরা পারতেছি না, আমাদের অত বৈজ্ঞানিক আবিষ্কার বা প্রযুক্তি নেই, হয়তো বা ভবিষ্যতে হবে আশা রাখি, কারণ যেহেতু বিশ্বায়নের যুগে আমরা পৌঁছে গেছি সবাই, অবশ্যই অবশ্যই হওয়ার কথা। যাক, আমার ভালো লাগলো যে নদীর পাড়ে হঠাৎ এসেছিলাম এই জিনিসটাই করতে। আর প্রাকৃতিক উৎসের একটা অন্যতম উৎস কিন্তু নদী, সমুদ্র বা খাল, বিল, ঝিল, এগুলো সবাই সব এলাকার নদী, খাল, বিল, ঝিল এগুলো বা সমুদ্র যদি থাকে দেশের পাশ দিয়ে, এগুলোর রক্ষা করা আমাদের সকলেরই পবিত্র দায়িত্ব। আমরা সকলেই এগুলো রক্ষা করব, এবং এখান থেকে জানি সর্বোত্তম যে সম্পদ আহরণ করা বা দেশের প্রয়োজনে খাটানো যায়, সেই প্রচেষ্টা চালিয়ে যাব আমরা সবাই, যে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনার এলাকায় যে সমুদ্র প্রাকৃতিক সম্পদগুলো আছে সেগুলো রক্ষা করার জন্য পবিত্র দায়িত্ব আপনাদেরই, এবং পরবর্তী প্রজন্মকে উপহার দেওয়া এটাও আপনার দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। সবাই আর প্রতি ইতি টেনে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।